নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি স্ট্রেট কাট। জানেন, এই প্রথম না পাকিস্তানকে একটা সত্যি কথা বলতে শুনলাম। সচরাচর তো তারা সত্যি কথা বলে না, তবে এটা একদম খাঁটি সত্যি এবং স্বীকারোক্তিও বলতে পারেন। আর ঠিক সেটা করতে গিয়ে নিজের দেশেরই বেইজ্জতি করে ছেড়েছেন প্রাক্তন পাক সেনাপ্রধান জেনারেল কৌমার জাভেদ বাজওয়া। পাক সেনার হাঁড়ির হাল ফাঁস করে দিয়েছেন তিনি। তাদের সদ্য প্রাক্তন সেনা প্রধানই যে তাদের এতটা অস্বস্তিতে ফেলে দেবেন, পাক সেনা দুঃস্বপ্নেও সেটা ভাবতে পারি। তবে সত্যিটা কবুল করার জন্য জেনারেল বাজওয়াকে ধন্যবাদ দেওয়াই যায়। বিষয়টা আগে আমি একদিন মেনশন করেছিলাম, কিন্তু ওয়াঘার ওপারে জল এতটাই ঘুলিয়ে উঠেছে যে আজ ডিটেলসে সব আপনাদের বলতে হচ্ছে। জেনারেল বাজওয়া বিশিষ্ট পাক সাংবাদিক জিও টিভির হামিদ মীরকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতেই তিনি স্বীকার করে নিয়েছেন যে এই মুহূর্তে পাক সেনা ভারতের সঙ্গে লড়ার মতন অবস্থাতেই নেই। বাজওয়া জানান, সেনার সবকটা ট্যাঙ্কি পুরনো, তাতে তেলও নেই, ভালো যুদ্ধ বিমান নেই, নৌবহর পড়ে আছে সেই মানধাতার আমলের। এই অবস্থায় পাক সেনা কিভাবে ভারতের সঙ্গে লড়বে? আর লড়াই বাঁধলে হার নিশ্চিত। আমি বলি কি, এই মুহূর্তে কেন, কবে আর আমাদের সঙ্গে পেরে উঠেছে পাক বাহিনী? ইতিহাস দেখুন, ইতিহাসের পাতা উল্টান। বরাবরই তো তাদের নাস্তানাবুদ হতে হয়েছে। দেখুন, পাকিস্তানের সঙ্গে ভারতের ঘোষিত যুদ্ধ হয়েছে চারবার। 47-এ পাক হানাদাররা কাশ্মীরে ঢুকে পড়লে তাদের রুখে দেয় ভারতীয় সেনা। জওহরলাল নেহরু স্ট্রেট চলে যান রাষ্ট্রপুঞ্জে, স্ট্যাটাস কোয়ো হয়ে যায়। তাশখান্ত ঘোষণাপত্রে 65 যুদ্ধ থামার সময় ভারতেরই অ্যাডভান্টেজ ছিল। 71-এর যুদ্ধে পাকিস্তান দেশটাই দু টুকরো হয়ে যায়। পাক সেনা আত্মসমর্পণ করেন, তাদের জেনারেল সহ। আর 99 সালে তো টাটকা কারগিলে ল্যাজে গোবরে হয়ে পালাতে বাধ্য হয় পাক বাহিনী। পুরনো ইতিহাস যাই বলুন না কেন, জেনারেল বাজওয়ার কথায় নিজেদের দেশে মুখ লুকোতে পারছে না পাক সেনা। ড্যামেজ কন্ট্রোল, তাদের জনসংযোগ বিভাগ থেকে একটা লম্বা বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে এক্স আর্মি চিফের কথার ভুল ব্যাখ্যা হচ্ছে। জেনারেল বাজওয়া কখনোই নাকি বলেননি যে পাক সেনা ভারতের সঙ্গে লড়ার মতো অবস্থায় নেই। দাবি করা হয়েছে আক্রান্ত হলেই ভারতের বিরুদ্ধে সব অস্ত্র ব্যবহার করা হবে, এজন্য বাহিনী তৈরি, সব দেশবাসী নিশ্চিন্ত থাকুন। পাক সেনা ডিজি মিলিটারি অপারেশনসের গলায় আবার হুঁশিয়ারি। বলেছেন, বিদেশি শক্তির আগ্রাসনে জাতীয় নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে আত্মরক্ষার স্বার্থে পাকিস্তান আক্ষরিক অর্থেই তার হাতে থাকা সব অস্ত্র প্রয়োগ করবে। আক্ষরিক অর্থেই সব অস্ত্র প্রয়োগ মানে তো পরমাণু বোমার হুমকি। এটা বুঝতে কি কারোর অসুবিধা হওয়ার কথা? কিন্তু এ নিয়েও জেনারেল বাজওয়াই নিজের দেশের সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দিয়েছেন। বলেছেন, ভারত পাক যুদ্ধ বাঁধলে তা পরমাণু অস্ত্র পর্যন্ত গড়াবে না। আমি কয়েকজন অবসরপ্রাপ্ত সেনাকর্তার সঙ্গে কথা বলছিলাম। তারা বললেন, পাকিস্তান আসলে মুখ লুকোতে এসব কথা বলছে, এছাড়া যে আর কিছুই তাদের করার নেই সেটা ভারতীয় সেনা বোঝে। আর তাই এই নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন হয়নি ভারতীয় সেনার। তারা আসল সত্যটা জানে। খোঁজ নিয়ে বুঝলাম, পাকিস্তানের সঙ্গে গরম গরম কথার লড়াইয়ে ঢোকার ইচ্ছে বা সময় কোনোটাই ভারতীয় সেনার নেই। তারা বরং যে কাজের কাজ করার কথা সেটা করে যাচ্ছেন প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়। জুন জুলাই মাসে 40 দিন ধরে দুনিয়ার উচ্চতম এবং সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পুরো দস্তুর মহড়ায় নামতে চলেছেন আমাদের জওয়ানরা। সিয়াচেনের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যুঝতেই প্রথমবার এত দীর্ঘ ও ব্যাপক সামরিক মহড়ার আয়োজন। উত্তর ও দক্ষিণ মেরুর মতো এটাও যেন এক মেরু অঞ্চল। সে কারণে অনেকে এটাকে তৃতীয় মেরু বলেও ডাকেন। যত দূর চোখ যায় আদিগন্ত বরফ, আর তার ফাঁকে ফাঁকে একের পর এক বরফে মোড়া শৃঙ্গ আর খাড়াই পাহাড়।
কারাকোরাম পর্বতমালার এই অংশে তাপমাত্রা গরমেও হিমাঙ্কের অনেকের নিচে, আর শীতে ঠান্ডা নেমে যায় -50-এরও নিচে। এই সিয়াচেন হিমবাহ পৃথিবীর দুর্গমতম যুদ্ধক্ষেত্র। সেই কার্গিল যুদ্ধের পর থেকেই বছরভর প্রতিটা ঘন্টা মিনিট সিয়াচেনে পাহারায় থাকে ভারতীয় সেনা। না হলে পাক হানাদাররা যে কোনো সময় আবার উঁচু জায়গাগুলোর দখল নিয়ে নেবে, যেমনটা কার্গিল যুদ্ধের আগে হয়েছিল। এবার এই কার্গিলে সেনা মহড়ার প্রস্তুতি শুরু করলো ভারতীয় সেনা। প্রথমবার কার্গিলে সেনা মহড়ার প্রস্তুতি। মহড়ায় কুমায়ুন, গাড়োয়াল ও লাদাখ স্কাউট রেজিমেন্ট। মহড়ায় অন্তত 1500 সেনা। 40 দিন ধরে মহড়ার প্রস্তুতি। সিয়াচেন নামের অর্থ বুনো গোলাপ। সেই 1949-এর করাচি চুক্তি থেকেই সিয়াচেন নিয়ে জটিলতা শুরু। নয়াদিল্লির আশঙ্কা, ইসলামাবাদ মুখে সিয়াচেন থেকে দুতরফেই সেনা সরানোর কথা বললেও ভারতীয় সেনা ওখান থেকে সরে এলেই পাকিস্তান ওই এলাকা দখল করবে। তাই ভারতের ঘোষিত অবস্থান, যতক্ষণ না ওই এলাকাকে ভারতের এলাকা বলে আন্তর্জাতিক স্তরে শিলমোহর বসছে, ততক্ষণ দিল্লি সেখান থেকে সেনা সরাবে না। 1984 সালে ভারতীয় সেনার অপারেশন মেঘদূত। সেই থেকেই সালতোরো রেঞ্জের সবকটি শৃঙ্গ ভারতের দখলে। সিয়াচেন থেকে গোটা নুব্রা উপত্যকায় নজর রাখা যায়। নয়াদিল্লির হিসাব অনুযায়ী সিয়াচেনে সেনা মোতায়েনের দৈনিক খরচ প্রায় 6 কোটি টাকা। এখনো পর্যন্ত 900 জন ভারতীয় সেনা মারা গেছেন সিয়াচেনে, তাদের সিংহভাগই খারাপ আবহাওয়ার জন্য। সেনা কর্তারা জানাচ্ছেন 10,000 জনে মাত্র একজন সেনা জওয়ান সিয়াচেনের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন। সঙ্গে প্রবল ঠান্ডা বা হিমবাহে ধস নেমে মৃত্যুর ঘটনা, এসবও সিয়াচেনের রোজকার ঘটনা। তাই এক বিপুল চ্যালেঞ্জ নিয়েই 1500 সেনাকে নিয়ে সিয়াচেনে মহড়ার প্রস্তুতি। কূটনীতিবিদদের বক্তব্য, সামরিক কারণ তো আছেই, পাশাপাশি সিয়াচেনে মহড়া করে আসলে আন্তর্জাতিক মহলকেই স্পষ্ট বার্তা দিতে চাইছে মোদী সরকার। বুনো গোলাপ আমাদের ছিল, আছে, থাকবে। আন্তর্জাতিক মহলকে এই বার্তা দেওয়ার কৌশলটাও হয়তো সমানভাবে কাজ করছে। সোমনাথ ভট্টাচার্য, TV9 বাংলা। এবার চীনের খবরে আসি। ভারতের জলসীমায় ড্রাগনের নিঃশ্বাসের কথা আমি আগে আপনাদের বলেছি। এবার খোদ নৌসেনা প্রধান অ্যাডমিরাল আর হরিকমের মুখেই শোনা গেল সে কথা। দিল্লিতে একটি সম্মেলনে তিনি বলেছেন, ভারত মহাসাগরে চীনা জাহাজের আনাগোনা ইদানিং বেড়ে গেছে। সব সময়ই 3 থেকে 6টি চীনা যুদ্ধজাহাজ ভারতের জলসীমার কাছে দেখা যাচ্ছে। সেগুলোর কিছু পশ্চিমে ওমান উপসাগরের কাছে, আর কিছু ভারত মহাসাগরের কাছে পূর্ব দিকে থাকছে। এছাড়া চীনের গবেষণা জাহাজ বা চর জাহাজ তো সর্বদাই রয়েছে, পেরেনিয়াল হেডেক। 2-4টে মাছ ধরার জাহাজও সর্বক্ষণ চোখে পড়ছে। চিন্তা বাড়িয়ে অ্যাডমিরাল হরিকুমার আরও জানিয়েছেন, পাকিস্তানের নানা বন্দরে চীনের জাহাজ নোঙর করছে। এবং বৃহস্পতিবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন পাকিস্তান ও চীনের বিদেশমন্ত্রী। আমাদের দুটো চিন্তা। তার আগে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও চীনের বিপদ নিয়ে সতর্ক করে দিয়েছেন। ডোমিনিকান রিপাবলিকে তার মন্তব্য, চীন সীমান্তে চুক্তি না মানায় খারাপ হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক। We are well prepared. We keep a very close watch on all the units in the Indian Ocean. We have something called the MDA, or the Maritime Domain Awareness. It is built up by the deployment of our ships, submarines, aircraft. Constantly they do patrol, and we keep track of the activities in the Indian Ocean region. So we know who's where and what they're up to. China falls in a somewhat different category because of the boundary dispute and the currently abnormal nature of our ties. That is an outcome of a violation of agreements regarding a border management by them. The rise of China and India in a parallel time frame is also not without its competitive aspects. তৃতীয় কোনো দেশের মাটিতে দাঁড়িয়ে কূটনৈতিক সৌজন্য বজায় রেখে কিছুটা রেখে ঢেকেই কথাগুলো হয়তো বলেছেন জয়শঙ্কর। তিনি যেটা বলেননি সেটা আমি আপনাদের বলি। আমি স্ট্রেট কাটে আগেই আপনাদের বলেছিলাম, শিলিগুড়ির কাছে ভারত, ভুটান, চীন সীমান্তে ডোকালামে লালফৌজ তাদের ঘাঁটি তৈরি করছে। বসে না থেকে মাসের মাঝামাঝি ভুটান যাচ্ছেন,
বিদেশ মন্ত্রকের টপ অফিসাররা। সাউথ ব্লক সূত্রে আমি যা খবর পাচ্ছি যে সীমান্ত চুক্তি নিয়ে দ্রুত আলোচনা শুরু করতে থিম্পুকে চাপ দিচ্ছে বেইজিং, আর ভারতকে বাদ দিয়ে এই আলোচনা চালাতে চায় জিনপিং প্রশাসন। ফলে ভুটান সফরে বিদেশ মন্ত্রকের অফিসাররা ডোকালাম নিয়ে ভারতের অবস্থান একদম ক্লিয়ারলি বলে দেবেন, স্পষ্ট করে দেবেন একদম। বেজিংয়ের ফাঁদে থিম্পু যাতে কোনোভাবেই পা না দেয় তা নিশ্চিত করার একটা চেষ্টা হবে। দেখুন, ত্রিদেশীয় সীমান্তে ডোকালাম মালভূমিকে নিজেদের দেশের অংশ বলে মনে করে ভুটান। ভুটানের এই দাবিকে ভারত পুরোপুরি স্বীকৃতি দেয়নি, তবে বিষয়টা নিয়ে যে আলোচনার জায়গা আছে তা দিল্লি অস্বীকার করে না। ভারতের স্পষ্ট অবস্থান, ডোকালাম একেবারে ভারত এবং ভুটানের দ্বিপাক্ষিক বিষয়, সেখানে চীনকে ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে পারে না। আপনাদের মনে থাকবে 2017 সালে লাল ফৌজ এগিয়ে আসায় ডোকালামে তাদের চোখে চোখ রেখে টানা 73 দিন দাঁড়িয়েছিল ভারতীয় সেনা। পরে লাল ফৌজ পিছিয়ে গেলেও গত 5 বছর ধরে ডোকালাম এলাকায়, সেই সংলগ্ন এলাকায় নিজেদের পরিকাঠামো বাড়িয়ে গেছে চীন। তৈরি হচ্ছে নানা টানেল ও বাংকার, সেখানে প্রচুর অস্ত্র গোলাবারুদও মজুত করা রয়েছে। চীনের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে ভুটানও সরব হয়। তবে গত মার্চে তাল কাটে ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং আচমকা বলে দেন যে ডোকালাম নিয়ে চীনের একটা বক্তব্য জানানোর অধিকার আছে। সঙ্গে সঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানায় দিল্লি। দেখুন, ভারত ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ভালো বহু বছর ধরে, এবং বহু বিষয়ে ভারতের আর্থিক সাহায্যের উপরে তারা নির্ভরশীল। তবুও দুই দেশের সম্পর্কের অবনতি নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়। এর পরপরই ভারত সফরে আসেন ভুটানের রাজা। বলে যান ডোকালাম নিয়ে তাদের অবস্থানে কোনো বদল আসেনি। আমি যা খবর পাচ্ছি, সত্যি ভুটানের অবস্থানে কিন্তু কোনো বদল ঘটেনি। তবে সে দেশের প্রশাসনে প্রভাব খাটানোর চেষ্টা শুরু করে দিয়েছে চীন। প্রশাসনের একটি অংশ চীনপন্থী হয়ে উঠেছে। তারা রাজাকে বলছে এখনই বেজিংয়ের সঙ্গে আলোচনায় বসুন। বিপুল আর্থিক অনুদানের টোপও দেওয়া হচ্ছে। তাই ভারতের টার্গেট শুরুতেই চীনের ডোকালাম প্ল্যান বানচাল করে দেওয়া। ঠিক যেমনভাবে সাগরে চীনকে ঠেকাতে সতর্ক ভারত। নৌসেনা প্রধানের কথাগুলো মাথায় রেখেই দেখুন। আফ্রিকার জিবুতিতে চীনা নৌবন্দর তৈরির কাজটা চলছে গত 1 দশক ধরেই। বিশ্বকে লুকিয়ে আফ্রিকার দেশগুলিকে বিপুল টাকা ঋণ দিয়ে নিজেদের গোপন এজেন্ডাকে লোকচক্ষুর আড়ালে রেখেছিল চীন। কিন্তু সম্প্রতি জিবুতির চীনা বন্দরের উপগ্রহ চিত্রে সবটা পরিষ্কার হয়ে গেছে। ভারতের দক্ষিণ পশ্চিম অংশ জুড়ে রয়েছে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগর দিয়ে একদিকে আরব সাগর, অন্যদিকে প্রশান্ত মহাসাগর, আর অন্যদিকে গালফ অফ আডেন হয়ে সুয়াজ প্রণালী পর্যন্ত দীর্ঘ জলভাগ কভার করা যায়। নর্থ আটলান্টিক ও এশিয়া প্যাসিফিকের সংযোগ ভারত মহাসাগর। আর সেই কারণেই গালফ অফ আডেনের সামনে আফ্রিকার জিবুতিতে নৌসেনা বন্দর করার কাজ প্রায় শেষ করে ফেলেছে চীন। কারণ ভারতের দক্ষিণে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর ও ভারতের উত্তর পশ্চিম জলভাগে পাকিস্তানের গদর বন্দর এবং মায়ানমারের কাওয়াউকপো বন্দরে চীনা নৌসেনা সক্রিয় রয়েছে। আর এটাই হলো চীনের স্ট্রিং অফ পার্লস, যার অর্থ ভারত মহাসাগর ধরে ভারতকে চারদিকে ঘিরে ফেলা। ভারতকে 3 দিক থেকে ঘিরে জলপথে আক্রমণের ছক চীনের। ভারতকে আক্রমণের মধ্যে দিয়ে ভারত মহাসাগরে কর্তৃত্ব তৈরির চেষ্টা। ভারত মহাসাগরে অধিকার কায়েম হলে বিশ্বের অর্থনীতিতে অন্যতম শক্তিতে পরিণত হবে চীন। ভারত মহাসাগর গুরুত্বের বিচারে 5 মহাসাগরের মধ্যে আয়তনে তৃতীয় বৃহত্তমই শুধু নয়। এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া 3 মহাদেশের 28টি দেশকে ছুঁয়ে গেছে ভারত মহাসাগর, যা দেশগুলির মিলিত আয়তন বিশ্বের মোট জমির প্রায় 18%। বিশ্বের 35% মানুষ এই দেশগুলির বাসিন্দা। ভারতকে ঘিরতে পাকিস্তান, মায়ানমার ও শ্রীলঙ্কা জমিও ব্যবহার করছে চীন। এটাই স্ট্রিং অফ পার্লস। পাল্টা ভারতও বসে নেই। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মিলে তৈরি হয়েছে কোয়াড। চীনের মোকাবিলায় গড়ে তোলা হচ্ছে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক। চাপে পড়ে 4 দেশের জোট কোয়াডকে চীন এখন বলছে এশিয়ান ন্যাটো। ভারত আসিয়ানের সদস্য দেশ না হলেও বেজিংয়ের আগ্রাসন থেকে বাঁচতে আসিয়ান দেশগুলোরও ভরসা দিল্লি। আর সবচেয়ে বড় কথা হলো বেজিংয়ের স্ট্রিং অফ পার্লসের মোকাবেলায় দিল্লিও তৈরি করছে ডায়মন্ড নেকলেস স্ট্র্যাটেজি।
জিবুতি আর গদর বন্দরের মাঝে ওমানের ডুকম বন্দরে নিজের সেনা মোতায়েনের ব্যবস্থা করে ফেলেছে ভারত। মালাক্কা প্রণালীর কাছের দেশ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি করে চাঙ্গি নৌসেনা ঘাঁটিতে ভারতীয় বাহিনী পাঠানোর ব্যবস্থা হয়েছে। ইন্দোনেশিয়ার সাবাং বন্দরেও ভারতের যুদ্ধজাহাজকে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। ভিয়েতনাম ও জাপানের সঙ্গেও সামরিক সমঝোতা সারা হয়েছে। গদর বন্দরের কাছেই ইরানের চাবাহার বন্দরের কাজে হাত লাগিয়েছে দিল্লি। পারস্য উপসাগরের সঙ্গে ওমান উপসাগরের যোগাযোগের পথ, আরব আমিরশাহী ও ইসরায়েলের মাঝে হরমুজ প্রণালী, সুমাত্রা এবং মালয়েশিয়া সিঙ্গাপুরের মাঝ বরাবর মালাক্কা প্রণালী, আর লোহিত সাগরের সঙ্গে এডেন উপসাগরের যোগাযোগের পথ এরিট্রিয়া ও জিবুতি এবং ইয়েমেনের মাঝে বাব এল মান্দের প্রণালী। লোহিত সাগর থেকে সুয়েজ খাল ধরে ভূমধ্যসাগর জিব্রাল্টার হয়ে ঢুকে পড়া যায় নর্থ আটলান্টিকে। হরমুজ, মালাক্কা এবং বাব এল মান্দে প্রণালী এলাকায় নিজেদের দখল বাড়াতে আশেপাশে নিজস্ব সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে চীন। পাল্টা ভারতও এই প্রণালীগুলির কাছাকাছি সমস্ত দেশের সঙ্গে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বাড়িয়েই চলেছে। দিল্লির এই পরিকল্পনাকেই বলা হচ্ছে চীনকে ঘিরে ফেলার নেকলেস অফ ডায়মন্ডস কৌশল। আর সেজন্যই ভারত এবং প্রশান্ত মহাসাগর এলাকায় একের পর এক দেশে সফর করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধের খবরে আসি। 2014-এ আচমকা অভিযান চালিয়ে কার্যত বিনা রক্তপাতেই দক্ষিণ ইউক্রেনের ক্রিমিয়ায় উপদ্বীপ দখল করে নেয় রুশ সেনা। পরে গণভোট করিয়ে কৃষ্ণসাগর লাগোয়া ওই অংশকে রুশ ভূখণ্ডের সঙ্গে জুড়ে দেন ভ্লাদিমির পুতিন। আপনাদের মনে করিয়ে দিই, গত বছরের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন রাশিয়া নয়, যুদ্ধ তাঁরাই শেষ করবেন, আর ক্রিমিয়া পুনর্দখল সেটার মাধ্যমেই হবে। আপনাদের জানি নাকি যে ইউক্রেন এবার ওই এলাকায় বড় আকারে পাল্টা মার শুরু করেছে। কয়েকদিন আগেই নেটোর কাছ থেকে নতুন অস্ত্র সাহায্য পেয়েছেন জেলেনস্কি। এরপরই ক্রিমিয়ার কাছে সেভাস্তোপোল বন্দরে রুশ সেনার তেলের ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের ফৌজ। গভীর রাতের এই ড্রোন হামলার পর বিশেষজ্ঞরা মনে করছেন যে এইবার জেলেনস্কি ক্রিমিয়া অভিযান শুরু করে দিতে পারেন। উল্টো দিকে রাশিয়াও তার হামলার তীব্রতা বাড়িয়ে চলেছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ নানা শহরে মুড়ি মুড়কির মতো নাচড়ে পড়ছে রুশ মিসাইল। ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম তার সবগুলোকে আটকাতে পারছে না ঠিক করে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। মৃত্যু মিছিলের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনা। ইতিমধ্যে খেরসন, বুচা, ইজিউম, বোরোডিয়াঙ্কার মতো একাধিক শহর তারা রুশ ফৌজের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। গোটা ডনবাসই পুনরুদ্ধার করার আপ্রাণ চেষ্টা করে চালাচ্ছে ইউক্রেনের সেনারা। রুশ অধিকৃত ডনবাসের যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছেন কে? TV9 प्रतिनिधि। TV9 की टीम DPR की राजधानी डोनेत्स्क में मौजूद है। अगले 3 दिन यानी 72 घंटे इस पूरे इलाके के लिए भयानक साबित हो सकता है। आशंका है कि यूक्रेन की तरफ से DPR के तमाम अलग अलग जगहों पर भयानक बमबारी की जाएगी। हम इस वक्त DPR के पार्लियामेंट के ठीक सामने खड़े हैं। ये जो आप बिल्डिंग देख रहे हैं, देखिए डोनेत्स्क के ठीक बीचों बीच स्थित ये बिल्डिंग दरअसल DPR का पार्लियामेंट है और इस पार्लियामेंट तक को भी निशाना बनाया गया है यूक्रेन की तरफ से। और इसके ऊपर के हिस्से को आप देखें कि जब यहाँ पर रॉकेट से हमले किए गए थे तो DPR की पार्लियामेंट के ठीक ऊपर के हिस्से किस तरह से क्षतिग्रस्त हुए थे। ये केवल DPR की पार्लियामेंट के साथ ही नहीं है, बल्कि आसपास के जितने भी बिल्डिंग को आप देखेंगे हर जगह आपको मिसाइल या रॉकेट के से हमले के निशान दिखाई देंगे। हम आपको दूसरी तरफ भी दिखाते हैं। अमित जरा दाहिने साइड में दिखाइए, दाहिने साइड की बिल्डिंग सबको भी। ये सब जो बिल्डिंग देख रहे हैं, देखिए संसद के ठीक सामने में DPR के एडमिनिस्ट्रेशन के अलग अलग डिपार्टमेंट, अलग अलग यहाँ पर मिनिस्ट्री की जो बिल्डिंग थी, उन सब बिल्डिंग को भी रॉकेट से निशाना बनाया गया था। अगर मैं कहूँ आपको कि डोनेत्स्क का शायद ही कोई चौक चौराहा होगा जहाँ पर बमबारी नहीं की गई होगी, तो वो गलत साबित नहीं होगा। लेकिन अब तक जितनी बमबारी हुई है उससे कहीं भयानक हमले अब होने की आशंका है। सच बात तो यह है कि मैं जहाँ पर खड़ा हूँ किसी को नहीं पता कब कहाँ किधर से कौन सा रॉकेट आकर यहाँ पर गिर जाए, और ये बात यहाँ लगातार होती रहती है। और इसी वजह से लोग घर से निकलते हैं, अपना काम करते हैं और तुरंत फिर किसी बिल्डिंग में चले जाते हैं। जितना कम वो ओपन एरिया में रहेंगे उतना ही सुरक्षित रहेंगे, और इसी के हिसाब से यहाँ के लोगों का जीवन चल रहा है। हालांकि अगर आप कहें तो यहाँ कामकाज होते हैं, लेकिन साथ ही साथ उन्हें हमेशा इस बात का डर बना रहता है कि ना जाने कब वो यूक्रेनियन सेलिंग के जद में आ जाए।
कैमरामैन अमित बालियान के साथ मनीष झा, TV9 भारतवर्ष, डोनेट्स्क, डोनबास। এবার রাজনীতির খবরে যাব। আপনাদের বলেছিলাম যে শেষ বেলায় প্রচারে নেমে কর্ণাটকে খেলা ঘুরিয়ে দিতে পারেন নরেন্দ্র মোদী। মল্লিকার্জুন খার্গের মন্তব্য কংগ্রেসের কাছে যা বলেছিলাম বুমেরাং হয়ে যেতে পারে। দেখছি সেটাই হয়তো হচ্ছে। কংগ্রেসের নিজের ইস্যুগুলো হাতছাড়া হওয়ার জোগাড়। উল্টে ভোটারদের কাছে নেতা নেত্রীরা এখন মোদির পাল্টা আক্রমণের জবাব দিয়ে বেড়াতে হচ্ছে। খার্গে প্রধানমন্ত্রীকে সাপের সঙ্গে তুলনা করেছিলেন, সেই মন্তব্য লুফে নিতে দ্বিধা করেনি মোদি। সব জনসভাতেই নিয়ম করে ভোটারদের তিনি বলছেন কংগ্রেস তাকে এইভাবে বারবার গালাগালি করে। প্রিয়াঙ্কা গান্ধীও চালিয়ে খেলার চেষ্টা করছেন, তবে তাতে পাকা ঘুঁটি কেচে যাওয়ার আশঙ্কা ঝেড়ে ফেলতে পারছে না কিন্তু কংগ্রেস। अब तक मुझे ये कांग्रेस के लोगों ने 91 टाइम अलग अलग गालियां दी है। आप जितना ज्यादा कीचड़ उछालोगे कमल उतना ही ज्यादा खिलने वाला है। पहला ऐसा प्रधानमंत्री देखा है बहनों और भाइयों जो आपके सामने आकर रोता है कि मुझे गाली लग रही है। आपके दुख सुनने के बजाय अपना दुखड़ा आपको सुनाते हैं। वो ये लिस्ट है कि मोदी जी को कितनी बार किसने गाली दी है। कम से कम एक पन्ने पे फिट तो आ रही है। अगर मेरे परिवार को जो गालियां दी हैं इन लोगों ने, हम लिस्ट बनाना शुरू करें तो हम किताब पे किताब छपवा लेंगे। हिम्मत करो मोदी जी, मेरे भाई से सीखो। मेरा भाई कहता है गाली क्या, मैं गोली खाऊंगा इस देश के लिए। স্ট্রেট কাট আজ এ পর্যন্তই। আবার দেখা হবে সোম থেকে শনি প্রতিদিন রাত 10টায়। দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে। গুড বাই।